জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নেই আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। শুধু নির্বাচন করার জন্য দায়িত্ব নেয়নি অন্তর্বর্তী সরকার, জানালেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। এ সময় নানা প্রতিবন্ধকতায় সরকার দায়িত্ব পালন করতে পারছেন না বলেও জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে কথা বলেন পরিবেশ উপদেষ্টা। এ সময় তিনি বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে, এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নেই। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেটা আরও দুটো দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা, তো এইগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব, এবং আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। দেশের কথা কেউ ভাবে না, সেই সাথে নানান কারণে সংস্কার নিয়ে বর্তমান সরকার চাপে রয়েছে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সকালে বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াড 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, IMF এর সাথে লেনদেন সুখকর নয়, তাদের চাপিয়ে দেয়া কিছু নেওয়া হয়নি। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে নিজের স্বার্থের জন্য নীতি নির্ধারণ করে থাকে, যে কারণে সমাজ পিছিয়ে যায়। এছাড়া ব্যাংকাররা জানান, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অর্থনীতিকে নীতির বাইরে গিয়ে পরিচালনা করা হয়েছে। ব্যাংক লুটের সাথে দখল করা হয়েছে ব্যবসার বড় অংশ। ব্যাংকিং খাত স্বাধীন ছিল না, জোর করে ঋণ দেয়া হতো বড়দের। তবে এখন ব্যাংক খাতে সুশাসন ফিরে এসেছে এবং অর্থনীতি ভালোর দিকে যাচ্ছে বলে জানান আলোচকরা। রাজনৈতিকভাবে প্রভাবপুষ্ট হয়ে নীতি নির্ধারকরা একদিকে একটা একমুখী অর্থনৈতিক নীতির পরিচালনা করে আসছেন, সেই জন্য সমাজ পিছিয়ে যায় এবং এটা একটা সংকোচনমূলক। বাঁকা হয়ে চলবেন না, আমরা তো বাঁকা হয়ে চলার মতো অভ্যাস হয়ে গেছে, সব ব্যাপারে বাঁকা হয়ে চলি। এবং আছে না ধনুকের সে থাকে একেবারে সোজা, ইফেক্টিভ, সেটা ছাড়লে কি ইফেক্টিভ হয়, সেই ধনুকের মতো শিরিত করে আপনার চলবেন, সত্যি কথা বলবেন আর মানুষের কথা। সিএনজি চুরির পরিকল্পনা থেকেই চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে র্যাব। এক সংবাদ সম্মেলনে র্যাব 4-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম জানান, আটক মোসা, সৌরভ এবং ইয়াসিন এই হত্যার পরিকল্পনায় জড়িত ছিলেন। গেল 15ই মে মধ্যরাতে ইয়াসিন বাচ্চুর সিএনজি ভাড়া করে চোরচক্রের সদস্যরা এক পর্যায়ে পরিকল্পিতভাবে হাতুড়ি দিয়ে বাচ্চুর মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয় তার, এবং সিএনজি নিয়ে পালিয়ে যায় তারা। এরপর একটি ঘটনায় জমির দালাল শাহিনকে হত্যার ঘটনায় মেহেদি হাসান নামে একজনকে বিদেশিকে রিভলভার ও 17 রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করেছে র্যাব। যেই অজ্ঞাত ব্যক্তির লাশটি ছিল সেটি অজিত মিয়া ওরফে বাচ্চু নামে একজন সিএনজি ড্রাইভারের, এবং তাকে ভারী অথবা ভোঁতা কোনো বস্তু দিয়ে মাথার উপরে আঘাত করে তার মৃত্যু ঘটানো হয়, এবং ঘটনাস্থল হতে তার মোবাইল এবং সিএনজি মিসিং ছিল। গতকালকে রাতে আমাদের র্যাব 9, র্যাব 4 এবং ঢাকা ইন্টেলিজেন্স উইংয়ের টিম আমরা বিভিন্ন স্থানে অভিযান চালায়ে এই ঘটনার সাথে সম্পৃক্ত 5 জনকে ছিনতাইকৃত যে সিএনজি সেটি সহ উদ্ধার করতে সক্ষম হই। এখন চারদিকে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। রাজধানীর নিত্যপণ্যর বাজারে দামের ওঠানামা থাকলেও গেল এক সপ্তাহে কোনো পণ্যর দামই তেমন বাড়েনি।
ডিমের দাম ডজনে বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 130 টাকায়। শুক্রবার কারওয়ান বাজার ঘুরে দেখা যায় মুরগির দাম কিছুটা কমেছে। মুরগির বাজারে ক্রেতাও কমের কথা বলছেন বিক্রেতারা। ব্রয়লার মুরগির কেজি 160 টাকায় বিক্রি হচ্ছে। সোনালী মুরগির কেজি 260 টাকায় বিক্রি করেছে। আর সবজির বাজারে প্রভাব ফেলেছে কয়েকদিনের টানা বৃষ্টি। আলু, পেঁয়াজ, মরিচের কেজি বিক্রি হচ্ছে 50 টাকা করে। পটল, ঢেঁড়স, কাঁচকলার কেজি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা করে। মাছের দামও অপরিবর্তিত রয়েছে। ডিমের চাহিদা অনুযায়ী উৎপাদন হচ্ছে না বলে ডিমের দাম কমছে না বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। ছুটির দিনে ক্রেতা সমাগমে জমজমাট হয়ে উঠেছে বিভিন্ন বাজার। তবে সবজির বাজারে সরবরাহ বাড়ায় কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে দাম। যদিও সমুদ্রের মাছ ধরা বন্ধ থাকায় এবং বৈরী আবহাওয়ার কারণে বাজারে কমেছে মাছের সরবরাহ। শুক্রবার ছুটির দিনে ময়মনসিংহের বাজারে সব ধরনের সবজির সরবরাহ ভালো থাকায় কমেছে দাম, যার কারণে সপ্তাহের ব্যবধানে খুচরা পর্যায়ে প্রতি কেজি 10 থেকে 15 টাকা কমেছে সব ধরনের সবজির দাম। বেগুন বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকায়, করলা 30 টাকা, শসা 40 এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে। তবে অপরিবর্তিত রয়েছে কাঁচামরিচের দাম। সপ্তাহের ব্যবধানে সিরাজগঞ্জে কমেছে সব ধরনের সবজির দাম। মরিচ, আলু, পেঁয়াজ সহ প্রতিটি সবজি কেজিতে 5 থেকে 10 টাকা কমে বিক্রি হচ্ছে। তবে চাহিদা বাড়ায় মশলার দাম কিছুটা বেড়েছে। এদিকে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় চট্টগ্রামের ফিশারি ঘাটে সরবরাহ কমেছে সামুদ্রিক মাছের। সমুদ্র, মিঠা পানির বা চাষের মাছের দাম কেজিতে 50 থেকে 200 টাকা পর্যন্ত বেড়েছে। চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে সরবরাহ কমেছে ইলিশের। গেল সপ্তাহের তুলনায় কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের মাছের দাম। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2600 থেকে 2700 টাকায়। চট্টগ্রামে জুলাই আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ মোহাম্মদ হাসান থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমা। বৃহস্পতিবার রাত 11টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। জুলাই আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর দীর্ঘদিন চট্টগ্রাম মেডিকেল ও সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন হাসান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় থাইল্যান্ডে। সেখানে 10 এপ্রিল পর্যন্ত ছিলেন লাইফ সাপোর্টে। পরে অবস্থার অবনতি হওয়ার পর 25 এপ্রিল তাকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়। সবশেষ গত রাতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে পরিবার। এর আগে 5 আগস্ট চট্টগ্রামের টাইগার পাসে আন্দোলনের সময় মাথায় গুলিবিদ্ধ হন হাসান। রাজধানীর মহাখালী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে প্রেসক্রিপশন, ব্লাড প্রেশার ও গ্লুকোজ টেস্ট সহ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ সরবরাহ করা হচ্ছে। শুক্রবার মহাখালী জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতাল আঙিনায় এই মেডিকেল ক্যাম্প শুরু হয়। এই সময় চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা 17 আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। বলেন, স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার এবং তা নিশ্চিত করতে জামায়াত ইসলামী সব সময় মানুষের পাশে থাকতে চায়। এ সময় ক্যাম্পে পুরুষদের পাশাপাশি নারীদের ভিড় দেখা যায়। চিকিৎসা খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে থাকায় এই বিনামূল্যের স্বাস্থ্যসেবার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। ঔষধ প্রশাসনে একটা ঔষধকে একটা কোম্পানি নিয়ে আসতে পারবে, অন্যরা আনতে পারবে না। একমুখী করে সেই ঔষধের দাম 10 টাকা সেখানে 100 টাকা করা হয়েছে। হাসপাতালে যেখানে যে সংখ্যক জনবল থাকার কথা ছিল সেখানে সে সংখ্যক জনবল রাখা হয় নাই। যারা স্বল্প আয়ের মানুষ তাদের চিকিৎসা সেবা অতি অল্প মূল্যে অথবা যে কোনোভাবে তাদের চিকিৎসা পাবে, কিন্তু তাদের খরচ নাও থাকতে পারে, কিন্তু তাদের স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিত করব। এখন চারদিকে নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের উত্তরপ্রদেশে বজ্রসহ তীব্র ঝড়ে প্রাণ গেছে কমপক্ষে 56 জনের। রাজ্যের পূর্বাঞ্চলে ঝড়ের সময় বাতাসের বেগ ছিল ঘন্টায় 60 থেকে 100 কিলোমিটার। ঝড়ের
ঝড়ে 18টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কাশগঞ্জ ও ফতেহপুর জেলায়। চিত্রাকূট থেকে আম্বেদনগর রেড বজ্রপাতের আঘাতে মৃত্যু হয় 2 জনের। নিহতদের পরিবারকে 24 ঘন্টার মধ্যে ক্ষতিপূরণ প্রদানে বিভাগীয় পর্যায়ে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। চলছে কৃষি জমিতে ক্ষয়ক্ষতি যাচাই বাছাইয়ের কাজ। ঝড়ে শেকড় উপড়ে পড়েছে বিপুল সংখ্যক গাছপালা। প্রাণ গেছে 70টি টিয়া পাখি, জানিয়েছে বন বিভাগ। পূর্বাভাসে বলা হয়েছে সোমবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরপ্রদেশ ও তেরাই অঞ্চলে। ভারী বৃষ্টি চলছে কর্ণাটক, কেরালা, গোয়া আর গুজরাটেও। শুক্রবার থেকে তীব্র ঝড়ের বৃষ্টির আভাস রয়েছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম ও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সীমান্তবর্তী সব রাজ্যে। উত্তর কোরিয়ার যুদ্ধজাহাজ ভেঙে পড়ার একটি স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA। প্যালেন্ট ল্যাবস থেকে তোলা স্যাটেলাইট ছবিতে দেখা যায় শুক্রবার উত্তর কোরিয়ার চংজিং শিপইয়ার্ডে যুদ্ধজাহাজটি ভেঙে পড়ে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় এটি দুর্ঘটনার শিকার হয়। শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA জানিয়েছে উত্তর কোরিয়া এই সপ্তাহে উৎক্ষেপণ কাজ চালানোর সময় ঘটে যাওয়া দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। পিয়ংইয়ং জানিয়েছে বুধবার উৎক্ষেপণের সময় জাহাজটি ভারসাম্য হারিয়ে ফেলার কারণে এই ঘটনা ঘটেছে। হামাস নির্মূলের নামে গাজায় নির্বিচারে গণহত্যা চালিয়ে এবার নেতানিয়াহু অভিযোগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সহ অন্যান্য বিশ্ব নেতারা হামাসকেই গাজার শাসন ব্যবস্থায় দেখতে চায়। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাস কর্মকর্তাদের হত্যার ঘটনায় নেতানিয়াহু দাবি করেছেন কেয়ার স্টারমার, ইমানুয়েল ম্যাক্রো আর মার্ক কার্নি চাইছেন ইসরায়েল সরে যাক, গাজায় নেতৃত্বে থাকুক হামাস। এদিকে গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশ শুরু হলেও এখনও ক্ষুধার্ত অবস্থায় প্রাণ যাচ্ছে সাধারণ ফিলিস্তিনিদের। শুক্রবার উপত্যকায় ভয়াবহ হামলা চালিয়েছে IDF। জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে উপত্যকায় 81% সামরিক এলাকা হিসেবে ঘোষণা করেছে ইসরায়েল। ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হচ্ছে ফিলিস্তিনিদের। বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের ভর্তি নিষিদ্ধ করল ট্রাম্প প্রশাসন। অন্তত আগামী 1 বছরের জন্য হার্ভার্ডের শিক্ষার্থী ভিসা কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার হার্ভার্ডে অধ্যয়নরত সকল বিদেশি 2025-26 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভিসা ও এক্সচেঞ্জ ডিজিটস প্রোগ্রাম সার্টিফিকেটস ইতি টানার নির্দেশ দেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে সহিংসতা ও ইহুদিবাদ উস্কে দেয়া এবং চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাথে আতাতের অভিযোগও করেন তিনি। এ সময় পরিস্থিতিতে এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তর না হলে হারাবেন বৈধতা, যদিও নিষেধাজ্ঞা আরোপের হুমকি থেকে বাদ নেই অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও। রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিলেন 39 বছর বয়সী ক্রোয়েশিয়ার তারকা ফুটবলার লুকা মডরিচ। শনিবার লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলায় 13 বছরের রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। ক্রোয়েশিয়ার ফুটবল লুকা মডরিচ 2012 সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন। 13 বছরের রিয়ালের জার্সিতে 6টি চ্যাম্পিয়ন্স লিগ ও 4টি লা লিগা সহ মোট 28টি ট্রফি জিতেছেন তিনি। রিয়ালের জার্সিতে 590 ম্যাচে 43 গোল করা এই মিডফিল্ডার তার ইনস্টাগ্রামে লিখেছেন, সময়টা এসে গেছে, সেই মুহূর্ত যেটা আমি কখনোই আসতে দিতে চাইনি। তবে ফুটবল আর জীবনে সবকিছুই শুরুর মতো শেষও আছে। শনিবার সান্তিয়াগো বার্নিয়াবিউতে আমি আমার শেষ ম্যাচটি খেলব। 2018 সালে ব্যালন ডি'অর জেতা এই রিয়াল তারকা বিদায় বার্তায় শেষটায় লিখেছেন, রিয়াল মাদ্রিদ চিরকাল আমার ঘর হয়ে থাকবে, হালা মাদ্রিদ আর কিছু নয়। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।